আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আবার আমি আরেকটা গল্প নিয়ে চলে আসলাম এবং গল্পটা অবশ্যই সত্য ঘটনা থেকে নেওয়া। গল্পটা আমি আজকে ইফতার বানাতে বানাতে আপনাদেরকে শোনাবো। আমার আজকের পেশেন্টের বয়স আনুমানিক 22 থেকে 25 বছর এবং ওর ফ্যামিলি এশিয়া থেকে মাইগ্রেট করে ইংল্যান্ডে আসে এবং আমাদের পেশেন্ট জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং ও একজন নারী। পেশেন্টটাকে আমাদের কাছে রেফার করা হয় কারণ পেশেন্ট গত 2 মাস যাবৎ প্রচণ্ড রকমের ডিপ্রেশনে ভুগছে এবং লাস্ট উইকে ও ওভারডোজ নিয়ে সুইসাইড করতে চেয়েছিল, যে কারণে আমরা এই পেশেন্টটার রেফারাল পাই। অ্যাসেসমেন্ট করতে যখন গেলাম তখন দেখলাম খুবই গোছানো একটা ফ্যামিলি এবং আমাদের পেশেন্ট ওর বাবা মা এবং ছোট ভাইয়ের সাথে একসাথে থাকে এবং ওদের পরিবারটাকে দেখে আমার কাছে মনে হয়েছে সবাই খুব এডুকেটেড এবং সবাই খুব সাপোর্টিভ। তো আমরা যখন গেলাম ওর বাসায়, ওর বাবা আমাদেরকে ওদের ড্রয়িং রুমে বসতে দিল এবং কিছুক্ষণ পর পেশেন্ট আমাদের সাথে দেখা করতে আসলো। পেশেন্টটা যেহেতু আমি আগেই বলেছি ওর বয়স 22 থেকে 25 বছর, সো খুবই ইয়াং এবং খুবই গোছানো এবং খুবই স্টাইলিশ একটা মেয়ে আমাদের সামনে হাসতে হাসতে এসে বসলো। আমরা মূলত অ্যাসেসমেন্টের সময় সবসময় চেষ্টা করি পেশেন্টের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। তারপর আমরা ট্রাই করি পেশেন্টের যদি কোনো রিলেটিভস থাকে কিংবা নেক্সট অফ কিন থাকে তাহলে তার কাছ থেকে কোলেটারাল ইনফরমেশন নেওয়ার জন্য। কিন্তু এখানে আমরা কোনোভাবেই পেশেন্টের সাথে একা কথা বলতে পারছিলাম না, কারণ ওর বাবা অন্য একটা সোফাতে বসেছিল। সে প্রিটেন্ড করছিল যে সে আমাদের কনভারসেশন শুনছে না, বাট মেয়েটা কোনোভাবে ওপেন আপ হচ্ছিল না ওর ইনফরমেশনগুলো আমাদেরকে বলার জন্য। এই পরিস্থিতি দেখে আমি তখন পেশেন্টের বাবাকে বললাম যে আমি ওর সাথে একা কথা বলতে যাই এবং তুমি কি আমাদেরকে একটু আলাদা স্পেস দিবে কিনা। তখন সে একটু হেসে খুব ইতস্ত হয়ে সে রুম থেকে চলে গেল। ওর বাবা রুম থেকে চলে যাওয়ার পর মেয়েটাকে খুবই রিল্যাক্স মনে হচ্ছিল এবং ও আমাকে বলল তোমাকে অনেক ধন্যবাদ, কারণ সব কথা আসলে বাবা মায়ের সামনে বলা যায় না। আমি বললাম এটা আমাদের পলিসি, আমরা সবসময় চেষ্টা করি পেশেন্টকে স্পেস দেওয়ার জন্য। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কাইন্ডলি বলবে যে কেন তুমি সেই সুইসাইডাল অ্যাটেম্পটটা নিয়েছিলে এবং কি চলছে এখন এবং আমরা তোমাকে কিভাবে হেল্প করতে পারি। ও তখন বলল যে ও সাইকোলজিতে মাস্টার্স করেছে এবং এই মুহূর্তে ও জব সার্চ করছে, কিন্তু কেন জানি ও কোনোভাবে ওর মনের মতো জব খুঁজে পাচ্ছে না এবং এই কারণে ও মূলত ডিপ্রেশনে ভুগছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ও কোনো কিছু আমার কাছে লুকাচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তো আর কি কোনো কারণ আছে ডিপ্রেশনের। তখন সে আমাকে বলল যে ওর একটা ছেলের সাথে রিলেশন ছিল এবং সে ওর ছেলের সাথে পার্টনারশিপে একা একটা বাসায় থাকতো, একটা ফ্ল্যাটে থাকতো ওর বাবা মাকে ছাড়া, এবং গত 2 মাস আগে ছেলেটার সাথে ওর খুবই খারাপ রিলেশন হয়েছে এবং মোটামুটি ও ছেলেটার কাছ থেকে ফিজিক্যাল অ্যাবিউজড হয়েছে এবং অ্যাসাল্ট হয়েছে, যে কারণে এখন ওদের কেসটা ওমেন্স অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ারের কাছে আছে এবং যেটা ওকে এবং ওর ফ্যামিলিকে অনেক বেশি বিপদে ফেলে দিয়েছে এবং এটা সামাজিকভাবে ওদেরকে হেয় করেছে এবং এটাই আসলে ওর মূল কারণ ওর ডিপ্রেশন আর সুইসাইডাল অ্যাটেম্পটের। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর যখন কাট আপ হয়ে যায় তখনও আসলে এক্সট্রিম লেভেলের ডিপ্রেশনে চলে যায়। শুধু যে ও ওর বয়ফ্রেন্ডের কাছ থেকেই অ্যাসাল্ট হয়েছে তা না, ও এই ঘটনার পর ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও বিভিন্নভাবে হেয় এবং হেনস্থা হয়েছে। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে ও গাঁজা, কোকেন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে যায় এবং ওর ফ্যামিলি যখন এই বিষয়টা জানতে পারে তখন ওকে বিভিন্নভাবে আরও বেশি অপমান করতে থাকে এবং ওকে বাধ্য করা হয় যাতে ও এগুলা কোনো কিছু না খেতে পারে এবং এক পর্যায়ে ওকে ঘরে বন্দি করে রাখা হয় যাতে ও এইসব জিনিস আর না খেতে পারে।
তো ওর বেসিক্যালি ওর সুইসাইডালের অ্যাটেম্পটা ছিল সেদিনই, যেদিন ওকে ঘরে বন্দি করে রাখা হয়, এবং ও হাতের কাছে প্রায় 75টার মতো প্যারাসিটামল এবং ইবুপ্রোফেন ছিল। সেটা খেয়ে ও সুইসাইড করতে চেয়েছিল এবং পরবর্তীতে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। যেহেতু আমরা মেন্টাল হেলথ স্পেশালিস্ট টিম, সো ওই ঘটনার পর হসপিটাল থেকে ওকে আমাদের কাছে রেফার করা হয় এবং এখন প্রায় মাসখানেক যাবৎ ও আমাদের টিমের সাথে আছে এবং ও অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন খাচ্ছে। সাইকোলজিস্টের কাছ থেকে ও রেগুলার কাউন্সেলিং নিচ্ছে এবং আমি অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট ও ডেইলি রুটিনটাকে শেপ আপ করে দিচ্ছি। ও যেহেতু একেবারে ওই ঘটনার পর থেকে ঘরে বন্দি হয়ে আছে, সে কারণে আমরা ওকে আউটডোর অ্যাক্টিভিটিতে ইনভলভ করাচ্ছি। এবং ওর যেহেতু ঘুমের সমস্যা, সে এখন ইরেগুলারভাবে হলেও একটু ঘুমের ওষুধ খেয়ে ওর ঘুমটাকেও ঠিক করার চেষ্টা করছে। এখন ওর মেইন এম হলো যে ও খুব দ্রুত একটা জবে ঢুকে যাবে এবং ওর লাইফটাকে ও নতুনভাবে গোছাতে। জীবন আসলে কখনোই সরল রেখার মতো সহজ নয় এবং সোজা নয়। এই আঁকাবাঁকা জীবনের মোড়ে আসলে অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যায়। কখনো হয়তো আমরা এটা মেনে নিতে পারি, কখনো বা মানতে আমাদের কষ্ট হয়। তো ফাইনালি ও যেহেতু একেবারে ইয়াং একটা মেয়ে, আমরা ওকে ওর ফ্যামিলিকেও কাউন্সেলিং করেছি, ওকেও কাউন্সেলিং করেছি। ও এখন বুঝতে পেরেছে যে আসলে ক্যানাবিন বা অ্যালকোহল কিংবা কোকেন ওর সমস্যার কোনো সমাধান এনে দিতে পারবে না, যদি ও ইচ্ছা করে ওর লাইফটাকে না গোছাতে চায়। আমি শুরুতেই বলেছিলাম যে ওর ফ্যামিলিটাকে দেখে আমার কাছে মনে হয়েছে সাপোর্টিভ। আসলে কি ওর ফ্যামিলিটা সাপোর্টিভ? মোটেও না। ওর ফ্যামিলি যদি সাপোর্টিভ হতো, ওর যখন ব্রেকআপ হয় তখনই ওর ফ্যামিলির সবচাইতে সাপোর্ট ওর দরকার ছিল। আশেপাশের মানুষকে খারাপ বললে ওর বাবা মায়ের দরকার ছিল ওকে প্রোটেক্ট করা এবং ওকে এমনভাবে ওকে সেফগার্ডিং করা যাতে ও এই যে ক্যানাবিন, এই যে অ্যালকোহল এবং এই যে কোকেনে আসক্ত হলো সেটার দিকে ও যেন কোনোভাবে না যায়। ওর বাবা মা ওকে এই স্পেসটাই দেওয়া ঠিক হয়নি যেখানে ওর এই জিনিসটাতে ও আসক্ত হয়ে গেছে। প্রত্যেকটা বাবা মায়ের আসলে উচিত ছেলে মেয়ের বাবা মা হওয়ার চাইতে বন্ধু হওয়া আগে জরুরি। এবং আমাদের দেশেও আমি দেখেছি ইয়াং ছেলে মেয়েরা কিছু হলেই সুইসাইড করতে চায়। সো আসুন আমরা সচেতন হই এবং আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করি, বাবা মা হিসেবে হোক আর বন্ধু হিসেবে হোক। আমরা চাই না কোনো তাজা প্রাণ নিজের ইচ্ছায় তাদের জীবনটা দিয়ে দিক। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।